জীবনের জন্য প্রস্তুতির নাম কখনোই শিক্ষা নয়, বরং শিক্ষা নিজেই হলো একটা জীবন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের ক্লাস 10-এর জন্য জৈব রসায়ন যে চ্যাপ্টারটি রয়েছে সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে আমরা পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারের থিওরি ক্লাস কমপ্লিট করেছি এবং সাঁতরা ও অভিনব টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলোও করে নিয়েছি। যারা দেখোনি ক্লাসগুলো এই ক্লাসের নিচে প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আজকে আমাদের টপিক এই জৈব রসায়ন নিয়ে, যার আজকে আমরা পার্ট 1 নিয়ে শুরু করতে যাচ্ছি। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। যারা পুরানো তারা তো জানোই যে ক্লাস 10 তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারটি কিন্তু খুব বড় একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটি কমপ্লিট করতে একটু টাইম লাগবে। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি দেখব, কি শিখতে চলেছি সেটা একটু আমরা দেখে নিই। জৈব যৌগ, কার্বনের যৌগ, এই টপিকটা নিয়ে আমরা দেখে নেব। কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাবিনেশন ধর্ম 2, 3-তে বলছে হাইড্রোকার্বনের গঠন। এই তিনটি আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। তারপরে 4, 5, 6 এইগুলো যে রয়েছে, মোটামুটি এই জৈব রসায়নে তোমাদের 13টা টপিক রয়েছে। আমরা ধীরে ধীরে একটা একটা করতে করতে সবগুলো কমপ্লিট করে নেব। ওকে, তাহলে প্রথমত আমরা যেই চ্যাপ্টারটি নিয়ে যেই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে জৈব যৌগ, কার্বনের যৌগ, প্রথমত এটা নিয়ে যাই। তো তার আগে তোমাদের এই যে জৈব রসায়ন চ্যাপ্টারটি পড়াতে যাচ্ছি, যে জৈব রসায়ন জিনিসটা কি, তো এই জৈব রসায়ন জিনিসটা কি সেটা আমরা জানবার জন্য তার আগে আমাদের কিছু জেনে নিতে হবে। তো আমাদের এই পরিবেশের মধ্যে মানুষ, প্রাণী এবং যে উদ্ভিদ জগৎ রয়েছে, এই তিনটি বিভাগ থেকে আমরা যেসব জিনিস পেয়ে থাকি তাদেরকে আমরা জৈব পদার্থ বলবো। এবং যেসব বস্তুর প্রাণহীন নেই, প্রাণহীন বলতে পারি, যেমন ধরো তোমাদের পাশে যেমন রয়েছে চেয়ার, টেবিল, বই, খাতা, দেওয়াল, এইসব, তো এদের কোনো প্রাণ নেই, এদেরকে আমরা বলবো অজৈব পদার্থ। এখন এই যে জৈব রসায়ন বা জৈব পদার্থ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত দেন। তো এখানে এই 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাভয়েসিয়ের বিভিন্ন জৈব যৌগের বিশ্লেষণ করে প্রমাণ করেছিলেন যে এই জৈব পদার্থগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। তার মধ্যে সবথেকে প্রধান উপাদান কার্বন। তো আমরা এক কথায় বলতে পারি যে জৈব পদার্থগুলো মূলত কার্বন দিয়েই গঠিত হয়। এছাড়াও অল্প স্বল্প পরিমাণে হাইড্রোজেন রয়েছে এবং নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন গ্রুপের যেসবগুলো রয়েছে তারা, এছাড়াও ফসফরাস, বিভিন্ন ধরনের মৌল অল্প অল্প পরিমাণে থাকে, কিন্তু প্রধানত থাকে যে কার্বন। এরপরে আরও অন্য এক বিজ্ঞানী রয়েছে, শুধু একজন বিজ্ঞানী নয়, এই টপিকটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেন আর যে যার মত দেন। তো ভোহলার নামে একজন বিজ্ঞানী, তিনি এই জৈব রসায়নকে গবেষণা করতে করতে ইউরিয়া
আবিষ্কার করেন এবং কোলবে নামে এক বিজ্ঞানী সে পরীক্ষা নিরীক্ষা করতে করতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদানকে একসঙ্গে জড়ো করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন। ওকে, তাহলে এই জৈব রসায়ন চ্যাপ্টারটিকে নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মত দেন। তো প্রধানত এখান থেকে কোশ্চেন দিতে পারে যে জৈব রসায়ন বা জৈব পদার্থ মূল উপাদানটির নাম কি, সেটি হয়ে যাবে কার্বন। ওকে, এখন আমরা মোটামুটি জৈব পদার্থ এবং অজৈব পদার্থ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো যে জৈব যৌগ, যে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট, এছাড়াও রয়েছে ধাতব সায়ানাইড ও হাইড্রোজেন সায়ানাইড। এই কয়েকজন বাদে যেসব যৌগ কার্বন দ্বারা গঠন করে থাকে তাদেরকে আমরা বলবো জৈব যৌগ। তাহলে কেবলমাত্র এই কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট ও ধাতব সায়ানামাইড, হাইড্রোজেন সায়ানামাইড, এই কয়েকটি বাদ দিয়ে যেসব যৌগ কার্বন নিয়ে গঠন করে সেই সব যৌগকে আমরা বলবো জৈব যৌগ। আর এই জৈব যৌগের রসায়নকেই বলা হয় জৈব রসায়ন, যেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে জৈব রসায়ন জিনিসটা কি, যে জৈব যৌগ কাকে বলে জানতে পারলে এই জৈব যৌগর রসায়নকেই আমরা বলে থাকবো যে জৈব রসায়ন। আর জৈব যৌগ কাকে বলে, এই যে কয়েকটা যৌগের নাম দেওয়া হয়েছে এদেরকে বাদ দিয়ে যেসব যৌগ মধ্যে কার্বন রয়েছে সেই সব যৌগকে আমরা বলে থাকব জৈব যৌগ। এখন এই জৈব পদার্থ কি, অজৈব পদার্থ কি আমরা আগেই জেনে গিয়েছি। ঠিক একই রকমের জৈব যৌগ রয়েছে এবং অজৈব যৌগ রয়েছে। এদের পার্থক্যটা আমরা দেখে নেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্থক্য, যে জৈব যৌগ এবং অজৈব যৌগের। এখন জৈব যৌগতে কি বলছে, যে প্রত্যেকটি জৈব যৌগে অবশ্যই কার্বন পরমাণু থাকবেই। এটা আমরা আগেই জেনেছি। এবং কোন বিজ্ঞানী বলেছিল, ল্যাভয়েসিয়ের নামে এক বিজ্ঞানী 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানীটি পরীক্ষা নিরীক্ষা করে বলে গিয়েছেন। এই যে 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের বিভিন্ন জৈব যৌগের বিশ্লেষণ করে প্রমাণ করেন যে প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান কার্বন। ওকে, তাহলে অজৈব যৌগ কি হয়ে যাবে, যে অজৈব যৌগগুলিতে কার্বনের মতো নির্দিষ্ট কোনো মৌলের উপস্থিতি দেখা যায় না। জৈব যৌগে যেমন কার্বন থাকতেই হবে, এই অজৈব যৌগতে অন্য কোনো মৌল যে থাকতেই হবে তার কোনো কথা নেই, যে কেউ থাকতে পারে। নেক্সট জৈব যৌগতে বলছে জৈব যৌগগুলি প্রধানত সমযোজী হয়ে থাকে, আর অজৈব যৌগ সাধারণত হয়ে আয়নীয় ও অসমযোজী হয়। তো এখানে যে সমযোজী অসমযোজী কথাটা বলছে, এটা আশা করছি তোমাদের বোঝানোর দরকার নেই। এটা তোমরা একেবারে প্রথম ইউনিট টেস্টে খুব ভালোভাবে জেনে এসেছো, তাই এই শব্দটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। ওকে, আর 3 নম্বরে কি বলছে, যে সমযোজী যৌগ বলে বেশিরভাগই উদ্বায়ী হয়ে থাকে। এর কারণে জৈব যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম। উদ্বায়ী মানে উড়ে যায়। আর অজৈব যৌগ, এই অজৈব যৌগগুলি আয়নীয় বা অসমযোজ্যতা দ্বারা গঠিত বলে এগুলো অনুদ্বায়ী, মানে উড়ে যেতে পারে না। উড়ে যাওয়া জিনিসটা কীরকম, ধরো যদি কর্পূর রাখা হয় কয়েকদিন খোলা আবহাওয়ার মধ্যে যদি রেখে দেওয়া হয়, তাহলে সেটা ধীরে ধীরে
ছোট হতে হতে একেবারে গায়েব হয়ে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে। যেমন কেরোসিন তেল বলা চলে, যে পরিমাণটা কমতে থাকবে ধীরে ধীরে, তাকে আমরা বলবো উদ্বায়ী। নেক্সট জৈব যৌগতে বলছে জৈব যৌগ জলে সাধারণত অদ্রবণীয়, মানে এটা হচ্ছে মানে দ্রবীভূত হবে না। আর তারই সঙ্গে বলছে জৈব দ্রাবকে দ্রবণীয়, যেমন জৈব দ্রাবক কি বলছে, অ্যালকোহল, বেনজিন এদের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হবে না। নেক্সট অজৈবতে কি বলছে, এগুলো জলে দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে সাধারণত অদ্রাব্য, মানে দ্রাব্য হতে পারে খুব সামান্য। নেক্সট জৈব যৌগতে বলছে এগুলো তড়িৎ বিশ্লেষ্য নয়, আর অজৈব যৌগ এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এটা তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? কারণ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, আর এটা জলে দ্রবণীয় নয়, এই কারণে এর মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয় না। আর এটি অজৈব যৌগ, জলে দ্রাব্য হয়ে থাকে, তাই এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা প্রথম টপিকে যেগুলো জানলাম যে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এদিকে জৈব যৌগ কাকে বলে, জৈব রসায়ন কাকে বলে সেটা জানা দরকার তোমাদের, কিন্তু পরীক্ষাতে আসে না। আর এদিকে যে জৈব যৌগগুলোর প্রধান উপাদানটি কি, যে কার্বন। ওকে, তো এই জৈব যৌগ কার্বনেরই যৌগ, তাহলে আমরা এখান থেকেই বলতে পারি এই জৈব যৌগের প্রধান উপাদান যদি কার্বন থাকে, মানে কার্বন থাকে নয়, কার্বন আছে, এই কারণেই আমরা বলে থাকি জৈব যৌগ কার্বনেরই যৌগ। ওকে, তাহলে আমরা প্রথম টপিকটাকে কমপ্লিট করলাম এবং কি কি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলে গেলাম। নেক্সট দ্বিতীয় টপিক, যে কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাবিনেশন ধর্ম। তো কার্বন যাকে আমরা সি দ্বারা চিহ্নিত করি, তো এখানে কার্বনকে কেন তুলনা করা হয়েছে, যে আমরা জৈব রসায়ন নিয়ে পড়ছি আর যার মূল উপাদান কি কার্বন, তাই আমরা কার্বনকে নিয়েছি। তো চতুর্যোজ্যতা এটা কি আমরা জানছি এক্ষুনি, ক্যাবিনেশন ধর্ম এটাও আমরা জেনে নেব। তো এই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হয়ে থাকে কত, 6, আর এর ইলেকট্রন বিন্যাস করলে হয়ে থাকে 2, 4। এই ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় এগুলো আমরা আগেই জেনেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে করে দিলাম যে কার্বন 1টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 3টি এবং 4টি। ধরলাম হাইড্রোজেন রেখেছি, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, এদিকে হাইড্রোজেন রেখেছি, এদিকে 1টি ইলেকট্রন, এদিকে হাইড্রোজেন রেখেছি 1টি ইলেকট্রন, এদিকে হাইড্রোজেন 1টি ইলেকট্রন। এখন এরা একে অপর মিলে একটা বন্ধন তৈরি করবে। ওকে, এগুলো তো তোমরা আগেই জেনে এসেছো। এক মিনিট, এই হয়ে গেল বন্ধন। আর এটা নেক্সট স্টেপ হয়ে যাচ্ছে কীরকম, যে কার্বন যেটা দুটো ইলেকট্রন মিলে সে এক বন্ধন তৈরি করবে। আর এটা কিসের সংকেত হয়ে থাকে, CH4, যাকে আমরা মিথেন বলি। ওকে, এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। এবারে চতুর্যোজ্যতা কেন বলি, যে কার্বনের চতুর্যোজ্যতা, এই যে দেখতে পাচ্ছ কার্বন 1, 2, 3, 4, 4টি হাইড্রোজেন মিলে একটা গঠন তৈরি করেছে, তাই আমরা কার্বনকে বলবো চতুর্যোজ্যতা। আর এই যে চতুর্যোজ্যতার একটি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিথেন, CH4। ওকে, তো এই জিনিসটা সম্পর্কে আমরা আর একটু ডিটেলসে জেনে নেব। দেখো ওখানে যেমনটি করেছিলাম, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের 4টি বন্ধন, এই যে ধরো এখানে যদি আমরা এই মাঝে ঠিক কার্বনকে পুট করি,
তাহলে হাইড্রোজেন দেখো 4টি হাতে হাইড্রোজেন একটি একটি করে বসে যাবে। তো এটিকে যোগ করলে আমরা দেখো ঠিক অপোজিটে একটি চিত্র রয়েছে, এরকম পেয়ে যাচ্ছি। আর এই চিত্রটি হচ্ছে চতুস্থলকীয় চিত্র। ওকে, একে আমরা 3D পিকচার বা ত্রিমাত্রিক বলে থাকবো, ত্রিমাত্রিক। আর এই যে কার্বন, হাইড্রোজেন এবং আরেকটি হাইড্রোজেনের মধ্যে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটির মান হয়ে থাকে, পাশেই চিত্রের মধ্যে দেওয়া রয়েছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এই যে কার্বন থেকে হাইড্রোজেন এর যে দূরত্ব, এই দূরত্বটি 1.09 অ্যামস্ট্রং, এটা হচ্ছে দূরত্ব। ওকে, তো এই যে গঠনটা, এই গঠনটা নিয়ে বিজ্ঞানী ভ্যান ড't হফ এবং লা বেল্ট, এই দুইজন বিজ্ঞানী এই সমচতুস্থলকীয় এই চিত্রটি সম্পর্কে কিছু মত দেন। তো কি মত দিয়েছে সেটা আমরা দেখে নেব। যে কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকবে না। দেখতে পাচ্ছ এটা 3D পিকচার। যদি মানে ত্রিমাত্রিক পিকচারে কোনোদিনই প্রত্যেকটা কোণ একই তলে থাকে না, সেটা কেবলমাত্র সম্ভব হয় দ্বিমাত্রিকে। নেক্সট দ্বিতীয়তে বলছে একটি কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে। ঠিক এই যে কেন্দ্র মানে কার্বন আমরা পুট করেছি, এই কেন্দ্রে কার্বন অবস্থান করে এবং ওর 4টি যোজ্যতা ওই চতুস্থলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়। তো বলছে এই যে একটি শীর্ষবিন্দু 2, 3, 4, এই 4টি শীর্ষবিন্দুতে 4টি যৌগ অবস্থান করবে। নেক্সট 3 নম্বরে কি বলছে, কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 109 ডিগ্রি 28 মিনিট, যেটা আমরা আগেই বলে দিয়েছি। তাহলে এই কোণটা যদি 109 ডিগ্রি 28 মিনিট হয়, একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা 109 ডিগ্রি 28 মিনিট হলে এইখানে একটা এইজ, এই কার্বন, এই এইজের মধ্যেও কোণ হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। এটা 3D পিকচার। ওকে, আর তোমরা যেটা বইয়ের মধ্যে বা স্ক্রিনের মধ্যে দেখছো, এটা এখানে দ্বিমাত্রিক দেখাচ্ছে। এই কারণে এই কোণটা একটু ছোট বলে মনে হচ্ছে আর এটা বড়, কিন্তু এই কোণ এবং এদিকের কোণ একই, আর ঠিক এদিকেও একই হয়ে যাচ্ছে, এটাও সমান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দুটি এইচ এবং একটি কার্বনের মধ্যে কোণ তৈরি করে থাকে 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট আমরা পরবর্তীতে যাচ্ছি, যেটা বলছে মিথেনের গঠন, যেখানে আমরা তোমাদের উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিয়েছি। তো সেই জিনিসটাই এখানে একটু ভাষার মাধ্যমে লেখা রয়েছে। আমরা এখানে লিখতে পারি যে উদাহরণ, কিসের উদাহরণ? কার্বনের চতুস্থলকের একটি উদাহরণ, যে CH4। ওকে, এখানে দেওয়া রয়েছে, দেখো এইচ CH কোণের মান হয়ে থাকে 109 ডিগ্রি 28 মিনিট। তো আমি যেগুলোই বলেছি সেগুলোই এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়তে পারো বা যদি আমার কথাগুলো বুঝতে পারো খুবই সুন্দর হয়। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক পিকচার। নেক্সট পরবর্তীতে যাচ্ছি, এখন আমরা যাব যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ওকে, আমরা প্রথমত সেই পয়েন্টের মধ্যেই দুটো জিনিস জানবো। দেখেছিলাম যে কার্বনের চতুর যোজ্যতা, এটা আমরা জেনে নিয়েছি। আচ্ছা, এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গিয়েছে, ক্যাটি হবে, ক্যাটিনেশন ধর্ম, ক্যাবিনেশন হয়ে গিয়েছে, এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। তো এই ক্যাটিনেশন ধর্মটা কি একটু দেখে নিই। কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে বড় কার্বন শৃঙ্খল গঠন করতে সক্ষম। আর এই ধর্মকেই আমরা বলবো ক্যাটিনেশন ধর্ম। দেখতে পাচ্ছ
একটি কার্বন, দুটি কার্বন, তিনটি কার্বন, চারটি কার্বন একে অপরে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করেছে। যদি আমরা প্রত্যেকটি হাতে একটি করে এইচ বসিয়ে দিই তাহলে চিত্রটি কেমন হচ্ছে একটু দেখে নাও। এখানে কার্বন কটি রয়েছে? কার্বন 4টি, এইচ কটি? 4 4 8 9 10, 10টি, এইচ 10। তাহলে এর নাম হয়ে যাবে C4H10। এদিকে একটা চেন দেখতে পাচ্ছ, প্রথমটাতে কেবলমাত্র এক বন্ধন দিয়ে করা হয়েছে, আর দ্বিতীয় চিত্রের মধ্যে দেখো এক বন্ধন এবং দ্বিবন্ধন দুটো রয়েছে। এদিকে দেখো একটা চিত্র রয়েছে, এখানেও ঠিক একই রকমের এক বন্ধন দ্বিবন্ধন রয়েছে, নিচে একটি রয়েছে ত্রিবন্ধন আর এক বন্ধন দিয়ে চিত্র অঙ্কন করেছে। তাহলে এই যে একটা একটা চিত্র মানে কার্বন যে তার লিঙ্ক রয়েছে, তোমরা যেমন চেন দেখো ঠিক সেই রকমই চেনেরই মতো মনে হচ্ছে। একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে চেনের মতো একটা বন্ধন তৈরি করেছে। আর কার্বনের এই যে বন্ধন তৈরি করার যে ধর্মটা, এই ধর্মকে আমরা বলে থাকবো ক্যাটিনেশন ধর্ম। ওকে, এই ক্যাটিনেশন ধর্ম কিন্তু পরীক্ষাতে দিতে পারে যে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, লেখো। আর একটা জিনিস যেটা খুব খুব ইম্পর্টেন্ট, এই যে মিথেনের প্রতিটি এইচ কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। আর একটি এখানে বলে গিয়েছিলাম, এই যে সি এবং এইচ এর মধ্যে দূরত্ব কত? দূরত্ব 1.09 অ্যামস্ট্রং। ওকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরা মোটামুটি সেকেন্ড পয়েন্টটাকেও শেষ করলাম। আপাতত খুব ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট 3 নম্বর পয়েন্টে যাচ্ছি, হাইড্রোকার্বনের গঠন। তো তোমাদের টেক্সট বইয়ে যেই লেখকের বই হোক না কেন, হাইড্রোকার্বনের গঠনে দেওয়া রয়েছে যে CH4, C2H6, C2H4 এবং C2H2 এর গঠন। ওকে, আর এইগুলোর নাম কি? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন বলা হয়েছে? কার্বন মানে হাইড্রোর হচ্ছে এইচ আর কার্বনের সি। এই হাইড্রোর এইচ, কার্বনের সি, এই এইচ আর সি দিয়ে যেসব যৌগ গঠন হয় তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। এই যে বলা রয়েছে হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন বা হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা বলে থাকবো হাইড্রোকার্বন। যেমন উদাহরণস্বরূপ মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এইসব রয়েছে। এবার এই হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে আমরা HC দ্বারা চিহ্নিত করে দিচ্ছি। আর একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলে থাকি, অ্যালকেন। ওকে, আর এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একে আবার দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে অ্যালকিন আর দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকিন, আচ্ছা আমরা মোটামুটি হাইড্রোকার্বন জিনিসটা কি জানতে পারলাম। এখন এক মিনিট, কালারটা একটু চেঞ্জ করে নিই। হাইড্রোকার্বন দুই প্রকার, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যাকে আমরা অ্যালকেন বলি, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যালকিন, অ্যালকাইন। এখন এই সম্পৃক্ত বা এই অ্যালকেন কাকে বলে? যখন কার্বন ও হাইড্রোজেন এর মধ্যে এক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত বা অ্যালকেন। আর এই অসম্পৃক্ত কি? এর মধ্যে যখন
এই কার্বন দ্বিবন্ধন এইচের সঙ্গে দ্বিবন্ধন গঠন করবে, বা এই যে সি এর সঙ্গে ত্রিবন্ধন গঠন করবে এইচ, তখন আমরা বলবো অসম্পৃক্ত। আর এই অ্যালকিন কাকে বলে? অ্যালকিন যখন কার্বনের সঙ্গে মানে দ্বিবন্ধন, এই অসম্পৃক্ত হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকবে। আর এই অ্যালকিনটা কি? যাই হোক, মোটামুটি এই যে এখানে তোমাদের উদাহরণটা দিয়েছি, 1 মিনিট একটু ক্যান্সেল করে দিই এখানে, কারণ কার্বনের সঙ্গে হাইড্রোজেন কখনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠন করে না। ওকে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন সবসময় এক বন্ধনই গঠন করে। তো এর মধ্যে যখন দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বন, বা কার্বন এর সঙ্গে আরেকটি কার্বন ত্রিবন্ধন গঠন করবে, তখন আমরা তাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অ্যালকিন কি? অ্যালকিন যখন কার্বনের সঙ্গে আরেকটা কার্বন দ্বিবন্ধন গঠন করবে তাকে আমরা বলবো অ্যালকিন। এবং অ্যালকাইন কি? একটি কার্বনের সঙ্গে আর একটি কার্বন ত্রিবন্ধন গঠন করলে তাকে আমরা বলবো অ্যালকাইন। এখন এই সম্পৃক্ত যে হাইড্রোকার্বনটি বলে গেলাম, এর একটি সংকেত রয়েছে, যার সংকেত CnH2n+2। এই n সমান আমরা বলতে পারি 1 2 3 যা ইচ্ছা। যেমন অপোজিট পেজে একটু সংকেতটা দেখে দিই, এই সংকেতের কাজটা কি, একটু কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে অ্যালকেন, এর সংকেতটা একটু বুঝিয়ে দিই তোমাদের। সংকেতটা হচ্ছে যেটা বললাম, CnH2n+2। n এর কাছে 1 2 3 সে যা ইচ্ছা তোমরা দিতে পারো। তো আমরা এখানে যদি n এর কাছে 1 দেই, তাহলে আমরা লিখতে পারি C1H2 × 1+2। তাহলে নেক্সট স্টেপে সি এর নিচে 1 মানে কিছু নেই, মানে 1, আর 1 দিলেও হয় না দিলেও হয়, আমরা কিছুই দিচ্ছি না। এইচের সঙ্গে 2 একে 2, 2 এর সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4, তাহলে দিয়ে দিলাম 4। এটি হচ্ছে একটি অ্যালকেনের উদাহরণ। আমরা আবারও যদি ঠিক ওই সমীকরণে n = 2 পুট করি, তাহলে আমরা কি দেখব? C2H2 × 2+2। তাহলে নেক্সট স্টেপে হয়ে যাবে C2H, 2 2 4, 4 সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাব 6। আচ্ছা, এটা একটা স্টেপ করে দিই, 2 2 4 +2 = C2H6। এটি হচ্ছে একটি অ্যালকেনের উদাহরণ। ওকে, ঠিক একই রকমের অ্যালকিন এর সংকেত রয়েছে, যেই সংকেতটি হয়ে যাচ্ছে CnH2n। আর অ্যালকাইনের সংকেত কি? CnH2n-2। ঠিক একই রকমের n = 1 2 3 4 যাই দিতে পারো। আচ্ছা, এখানেও কিছু উদাহরণস্বরূপ দেখে দিই। 1 মিনিট। অ্যালকিনের উদাহরণটা তাহলে কি হচ্ছে, মানে সংকেতটা CnH2n। তাহলে n = 1 2 3 যাই ইচ্ছা দিতে পারো। তো এখানে n = আমরা 1 দিয়ে দেখি, nটা একটু n = 1। তাহলে সি কাছে 1 দিলাম, এইচ এর কাছে 2 × 1, তাহলে আমরা কি পাচ্ছি? C1H, 2 একে 2, তাহলে একে আমরা লিখতে পারি CH2।
এটা হচ্ছে একটি অ্যালকিনের উদাহরণ। নেক্সট আমরা যদি ঠিক ওখানেই n সমান 2 পুট করি, তাহলে আমরা দেখব C2H2 ইন্টু 2, তাহলে C2H 2 দুগুণে 4। এটা হচ্ছে একটি অ্যালকিনের উদাহরণ। নেক্সট আমরা যদি 3 পুট করি, n সমান 3 দিলে C3H2 ইন্টু 3, তাহলে আমরা পেয়ে যাব C3H 3 দুগুণে 6। এটি হচ্ছে এক প্রকারের অ্যালকিনের উদাহরণ। ওকে, নেক্সট আমাদের আরেকটি ছিল কি, এই যে অ্যালকাইন। তো অ্যালকাইনের জন্য আমরা এই সংকেতটা একটু ভেঙে দেখে নেব। যে অ্যালকাইনের সংকেতটি কি, যে CnH2n-2। এখন এখানে ঠিক একই রকমের n সমান 1 2 3 ডট ডট করে দিলাম, যা ইচ্ছা তোমরা দিতে পারো। আচ্ছা, আমরা এখানে n সমান ঠিক আগেরই মতো 1 বসিয়ে দেখে নেব। C1H2 ইন্টু 1 মাইনাস 2, তাহলে C1H 2 একে 2 মাইনাস 2, তাহলে C1H, আচ্ছা এখানে 1টা তুলে দিই কারণ দেওয়া আর না দেওয়া সমান। এইচের 2 থেকে 2 মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 দিয়ে দিলাম। এটি তাহলে একটি অ্যালকাইনের উদাহরণ। এবারে n সমান যদি আমরা 2 পুট করি, তাহলে C2H 2 ইন্টু 2 মাইনাস 2, তাহলে C2H 2 দুগুণে 4 মাইনাস 2 সমান আমরা পেয়ে যাব C2H2। এটি হচ্ছে একটি অ্যালকাইনের উদাহরণ। এবারে এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যে একটি সংকেত দিয়ে দেই C4H10, এটি কি ধরনের হাইড্রোকার্বন, সেটি কীভাবে নির্ণয় করব। এই যে সি এর পাশে 4 রয়েছে, এই n সমান আমরা ধরে নিই কি 4। ওকে, তাহলে আমরা এখান থেকে করতে পারি যে সি নিচে n ইন্টু যেমন থাকলো H 10 আছে, আমরা এটাকে ভাঙতে পারি যে 2 ইন্টু n ইন্টু 2 প্লাস 2। এটা যদি আমরা করি তাহলে n এর কাছে দেখো, যদি আমরা এই 4কে পুট করি তাহলে 4 H, n এর কাছে 4 দিলাম ইন্টু 2 প্লাস 2, তাহলে C4H 4 দুগুণে 8 প্লাস 2 C4H10। তাহলে এই সংকেতটাই আমাদের এটাই নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা যদি এই সংকেতটা বসানো হয়, তাহলে আমরা এই C4H10 পেয়ে যাচ্ছি। আর এই সংকেতটা কিসের সংকেত, এটা আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে অ্যালকেন এর সংকেত। আমরা 3টি সংকেত পড়েছি, প্রত্যেকটি সংকেতে n সমান 4 বসিয়ে আমরা দেখব যে কোনটির মধ্যে একই সংকেত আবারও পুনরায় ফিরে আসছে। এটা হচ্ছে অ্যালকেনের সংকেতে দিতেই আমরা এই সংকেতটি পেয়ে গিয়েছি। যদি আমরা অ্যালকিনের সংকেত দিই, অ্যালকিন এর সংকেতটা কি ছিল, যে CnH2n। যদি এই সংকেতে n সমান 4 বসাই, তাহলে আমরা দেখে নেব কি আসছে, H 2 ইন্টু 4, তাহলে C4H 4 দুগুণে 8, C4H8 বেরিয়েছে, কিন্তু আমাদের তো এটা চায়নি, আমাদের চেয়েছে C4H10।
তাহলে অ্যালকিন হবে না। আর অ্যালকাইন যদি বলি, যে অ্যালকাইন কি, অ্যালকাইনের সংকেত কি ছিল, CnH2n-2, তাহলে সি এর কাছে 4 দিলাম, এইচ 2 ইন্টু 4 মাইনাস 2 সমান নেক্সট স্টেপে চলে এসছে C4H 4 দুগুণে 8 মাইনাস 2, জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে তাই ছোট ছোট করছি, C4H6। দেখো এটা আমাদের নির্ণয় হয়েছে, এটাও কিন্তু আমাদের চায়নি, আমাদের চেয়েছে কি C4H10, আর এটাই হচ্ছে আমাদের প্রশ্নে রয়েছে। তাহলে এই ধরনের, এটা কি ধরনের হাইড্রোকার্বন হয়ে যাবে, এটা হচ্ছে অ্যালকেন হাইড্রোকার্বন। ওকে, এভাবেও প্রশ্ন দিতে পারে। তো তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি 2-3টে সংকেত দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। হোমওয়ার্কে C3H8 এবং C2H4 C2H2 এইগুলি কি ধরনের হাইড্রোকার্বন। ওকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি ওখানে যা কিছু শিখলাম সেখানে এই সব ভাষাগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওকে, এই যে ভাষাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছি, দেখে নিও। তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে এটাই ছিল, আমরা খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমপ্লিট করেছি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং যদি বুঝতে না পারো অবশ্যই ক্লাসটিকে পুনরায় আরেকবার দেখে নিও, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, আর একটা কথা, আমাদের যে ফাইনালি পিডিএফটি রেডি হয়েছে, যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে তোমাদের এই পিডিএফটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ওখানে ক্লিক করলেই তোমরা সরাসরি গ্রুপে পৌঁছে যাবে। ওখানে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই রাখছি।